6:30টার মধ্যে চলে যেতে হবে ইয়েতে। ওই সেক্ষেত্রে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে আজকে। একজন সাংবাদিকের সাথে আমার ভিন্ন জায়গায় একটা হোটেলে বসে ইন্টারভিউ আছে। যিনি আমার সম্বন্ধে আমি জেলে থাকা অবস্থায় লেখালেখি করে মিডিয়াতে দেখাইছেন যে আমি হাসপাতালে বসে জুম মিটিং করে অন্যায়ভাবে এবং হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছি, অবৈধভাবে আপনার হাসপাতালে বসে কোম্পানি করছি ইত্যাদি ইত্যাদি এগুলো বলছে। এবং যেটার কারণে 2022 সালে আমাকে সাথে সাথে হাসপাতাল থেকে সেন্ট্রালে নিয়ে গেছে এবং আপনারা জানেন অনেক হয়েছে করে গেছে, লেখালেখি হয়েছে অনেক। ইউটিউবে আমি নিজে অনেকগুলো প্রোগ্রাম দেখছি যে সেখানে লেখছে যে কিভাবে সম্ভব এভাবে। সেই ব্যক্তি যে রিপোর্টটা করেছিল সে আজকে ইন্টারভিউ নিলাম, কারণ আমি তাকে রিকোয়েস্ট করেছি আপনি তো অসত্য ইন্টারভিউ করে অসত্য নিউজ পরিবেশন করেছেন। বললো কিভাবে? আমি বলছি আপনার এই নিউজের উপরে জেল কর্তৃপক্ষ একটা ইনভেস্টিগেশন করেছে। সেই ইনভেস্টিগেশন করতে সময় লাগছে 7 থেকে 10 দিন। 3 জন সদস্য ছিল। সদস্য আহ্বায়ক ছিল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি জেল রহিত সাহেব। সদস্য ছিলেন একজন জেল সুপার মুন্সিগঞ্জের নুরুল নবী, নোয়াখালী বাড়ি। আরেকজন সদস্য ছিলেন নারায়ণগঞ্জের জেলা রফিক সাহেব। এই 3 জন মিলে তদন্ত করার পরে 7 থেকে 10 দিনের মধ্যে রিপোর্ট দিয়েছে। আমি আমার বক্তব্য সব দিয়েছি। দেওয়ার পরে ডিআইজি সাহেব আমার সামনে রেখে আইজি সাহেবের ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলে স্যার উনি যে মোবাইলে ফোনে কথা বলছে উনি স্বীকার করেছে এবং উনি যে জুম মিটিং করেছে স্বীকার করেছে, সব কিছু স্বীকার করেছে। আমরা একটা কনক্লুশনে আসছি এখানে কোনো অপরাধ সংঘটিত হয় নাই, উনি নির্দোষ। কারণ উনি প্রমাণ করতে পারছে মাননীয় সুপ্রিম কোর্টের একটা আদেশ ছিল, সে আদেশ বলে উনি কাজগুলো করছে। তোমরা কি বলতেছো এটা? বলে স্যার আমরা দেখাবো হি ইজ নো গিল্টি, উনি নির্দোষ, আমরা আসতেছি রিপোর্ট নিয়ে। এবং সেই রিপোর্ট যখন দেখাইছে আইজি সাহেব তখন বলছে ঠিক আছে তাহলে মিডিয়াতে লেখালেখি হলো কেন? বলে এটা একটা বিশেষ গ্রুপ বানায় ওনার সম্বন্ধে মিডিয়ার কাছে বলছে। এই সেই মিডিয়া যার সাথে আজকে আমার দেখা হবে সন্ধ্যা 7টায়। আমার বিরুদ্ধে একটা উদ্দেশ্য প্রণোদিত ইয়ে করেছে। কারণ আপনাদেরকে আমি বলি কেন আমি নির্দোষ হয়েছি সেটাও বলে দিই। 2016 সালে যখন আমাকে জামিন দেওয়া হয় সেই জামিনটা স্থগিত করা হয়েছে। স্থগিত করে একটা নতুন আদেশ দেওয়া হয়েছে 13 নভেম্বর 2016 সাল। এই আদেশের মধ্যে লেখা ছিল যে জামিন আপাতত দেয়া গেল না, আপনি জেলেই থাকেন, তবে জেল কর্তৃপক্ষের নির্দেশ দেয়া গেল এই 2 জন বন্দীর জন্য সব ধরনের সহযোগিতা করা হয়, সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়, যাতে করে সে জেল বসে ব্যবসা করতে পারে, ভোট মিটিং করতে পারে, চেকে সই করতে পারে, যখন ইচ্ছা ডিস্ট্রিবিউটরের সাথে দেখা করতে পারে, যে কোনো ধরনের এগ্রিমেন্টে সই করতে পারে এবং যে কোনো ধরনের ইকুইপমেন্ট সে ব্যবহার করতে পারে, ফ্যাক্স, টেলেক্স, মোবাইল ফোন দিতে পারে, সব ধরনের সহযোগিতা করার জন্য সুপ্রিম কোর্ট আদেশ দিচ্ছে। এই সুপ্রিম কোর্টের আদেশ বলে আমি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের কাছে একটা দরখাস্ত করেছিলাম যে যেহেতু লেখা আছে টু সাপোর্ট অল সর্টস অফ কোঅপারেশন অ্যাজ ওয়েল নেসেসারি, এখন তো আমি মানুষের সাথে দেখা করতে পারতেছি না, কারণ করোনা শুরু হয়ে গেছে, দেখা করলে করোনা হতে পারে। তাইলে এখন বিকল্প উপায় কি? আমি বলছি একটা উপায় আছে, আমি দেখা করলাম না, আমি টেলিফোনে কথা বললাম, মোবাইল ফোনে কথা বললাম, জুম করলাম। এটা কিন্তু আমার বিস্তারিত রায়ের মধ্যে লেখা নেই, কিন্তু লেখা আছে অল সোর্স অফ কোঅপারেশন অ্যাজ ওয়েল নেসেসারি, সরাসরি আইজির নির্দেশ দেওয়া আছে। আমি সেই বলে একটা দরখাস্ত করলাম শামসুল ভুইয়াকে দিয়ে, উনি ছিলেন রেস্টুরেন্ট লিয়ারের সিইও। তখন উনি এই দরখাস্ত নিয়ে কামাল সাহেবের কাছে গেছেন, আসাদুজ্জামান খান কামালের কাছে। যা যখন দেখাইল যে রফিকুল আহমেদ হাসপাতালে বসে জুম করার জন্য, মোবাইল ফোন ইউজ করার জন্য পারমিশন চাচ্ছে, প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী ছটকা গেছে, বলে এটা কি বাপের আবদার নাকি? বলেন না, এই যে দেখেন সুপ্রিম কোর্টের একটা রায় আছে, ওই বলে চাচ্ছেন। উনি রায়ের কবি পড়ে বেকুব হয়ে গেছে। বলে এরকম রায় কি করে দেয়? বলে এরকম রায় দেওয়া হয়েছে এই জন্য যে ওনার জামিনটা আটকে রাখা হয়েছে, ওনাকে সুব্রতর মতো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। সুব্রতকে ছিলেন আপনারা? সাহারা না, সুব্রত হচ্ছে ইন্ডিয়ার সাহারা গ্রুপের চেয়ারম্যান।
যাকে জেলখানায় একই সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল আপনার শাখা গ্রুপের টাকা ফেরত দেওয়ার জন্য। এবং সেটা কেন এই সুযোগগুলো আমাকে দিচ্ছে এবার বলি, যাতে করে আমি মানুষের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে গাছগুলো সব কেটে টাকাটা দুদকের চেয়ারম্যানের কাছে জমা দিই। আপনাদেরকে নীতি কিন্তু নির্দেশ দেয়নি, দেখেন আদালত এখানে এটা চালাকি করে গেছে। লিখতে পারতো যে গাছ কেটে মানুষের টাকা ফেরত দাও, এটা লেখে লিখছে গাছ সব কেটে দুদকের চেয়ারম্যানের কাছে টাকাটা দাও। তখনই আমার আপত্তিতে আসছে। আমার কাছে মনে হয়েছে যে বাদরের পিঠা ভাগের একটা শুরু হয়েছে, চালাকি শুরু হয়েছে, যে পাবলিকের টাকা আমি দেবো দুদকের চেয়ারম্যানের কাছে। তখন আমি প্রশ্ন করছি, দুদকের চেয়ারম্যানের কাছে টাকা দিলে উনি টাকাটা কিভাবে ফেরত দিবেন? বলে মানুষের ডকুমেন্ট চেক করে দেবে। আমি বললাম কত লোক, তাই কি মানুষ সব দুদকের লাইব্রেরি আসবে? হবে না। একটা আমি এটার বিরুদ্ধে আপিল করলাম, সে আপিল চলতেছে, কিন্তু ওই অবস্থা আমাকে ফ্যাসিলিটিটা দিচ্ছে। দেওয়ার পর আমি কি করলাম, আমি যখন দরখাস্ত করলাম করোনার সময় 2020 সালে, তখন এটাকে মন্ত্রী লিখে দিল আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া হোক। কাকে দিল? সচিবের। সচিব দেখা তো বেকু হয়ে গেছে যে জেলখানায় একজনের মোবাইল ফোন, জুম এগুলো ব্যবহার করতে দেবো, এটা কোন দিশিরা বলে এটা শুধু ডেস্টিনির বেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তখন সচিব লিখছে একক বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঢাকা জেলখানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয়া গেল। উনি পাঠিয়ে দিচ্ছেন জেলখানায়, এবং সেটার আবার একটা কপি আমি পেয়েছিলাম, এবং আমি সেই কপিটা পেয়ে চুপ করে বসে আছি। সামহাউ কুরিয়ার করে ওই যে অর্ডারটা জেলখানায় গেছে, ওদের তো অনেক মেয়ে যায়, তারা ডিসপ্লেস করে ফেলছে, হারাই ফেলছে, তারা পায়নি। আমার কাছে যখন ডেপুটি জেনারেল আসছে, আমি দেখেছি যে দেখেন আমার সবকিছু ব্যবহার করার পারমিশন আসছে। উনি বলে তাই নাকি? তখন উনি মোবাইল ফোনে একটা স্ন্যাপশট নিলেন, স্ন্যাপশট নিয়ে রাখলেন, আর আমি মূল কপিটা রেখে দিচ্ছি আমার কাছে, এখনো আছে আমার কাছে। তারপর আমাকে ডেপুটি জেনারেল বললো ঠিক আছে, আমি সুপার সাহেবের সাথে কথা বলি। যে কথা বলে সে এসে বলে ঠিক আছে, এটা তো বাংলাদেশে প্র্যাকটিস প্রথম, কেউ শুনে নাই কোনদিন জেলের বিষয়গুলো ব্যবহার করা যায়, তা আপনি গোপনে ব্যবহার করতে থাকেন, আমরা আপনাকে ডিস্টার্ব করবো না। আমি চাইছি ঠিক আছে, আকর্ষণ কথাবার্তা। তখন আসছে রমজান মাস, আসছে পর আমাকে ইঞ্জিনিয়ার সহিত ফোন করলো ইত্যাদি পরে, বলে স্যার আমরা তো মানুষজন তো আপনার সাথে দেখা করতে পারে না, এখন বিনিয়োগের টাকা আপনি কবে বাইবেন, মামলা কি হচ্ছে, বিষয় সব বিষয়ে মানুষ জানতে চায়। তো আমি বলছি কিভাবে উত্তর দেবো? বলছে আমরা আজকে রাত্রে 10টার সময় একটা জুম মিটিং এ ডাকবো, সেখানে আপনি যদি একটু কাইন্ডলি আসেন। আমি বলছি এক সপ্তাহে আসতে পারি, আমি ভয়েসে আসবো, ফেসে আসবো না, অর্থাৎ আমি ভিডিওতে আসবো, অডিওতে আসবো। বলে কখন আসবেন? আমি বলছি রাত 12টায় আসবো, এর আগে আসতে পারবো না। বলে আমি তো রাত 10টায় শুরু করবো। আমি বললাম শুরু করেন, আমি 12টায় আসবো। এই জন্য রমজান মাস আমি 2টা পর্যন্ত 2 ঘন্টা আপনাদের সাথে থাকবো। 2টা বাজে আমার খাবার পালন করতে, আমার সেরি খাবো 3টায়, তাই 2টার পর আমি আর থাকবো না, 2 ঘন্টা থাকবো। যে কথা সেই কাজ। 12টায় আমি লাইনে আসছি, আমি আমার বাটন সেট থেকে এইটার থেকে এইটাতে শহীদ আমাকে কানেকশন দিছে। এই সেট কিন্তু এখন আমার সাথে আছে, যে সেট আমি ব্যবহার করতাম, এটা জেলখানা থেকে সাথে করে নিয়ে আসছি। আমি যার কাছে রাখতাম সে তার 5,000 টাকা দিয়ে নিয়ে চলে আসছি। পরে তুমি 5,000 টাকা রাখো সিম সহ। এটা একটা ঐতিহাসিক সেট, নাম্বারটা। তারপরে শেষে আমাকে শহীদ দিদাতে ফোন দিল, দেওয়ার পর আমি ধরলাম, বলে স্যার আমরা সবাই জুমে এত লোক আছি, আপনারা তো দেখতে পারবেন না, হাত তুলছে অমুক অমুক অমুক। আমি যে আগে হাত তুলছে তাকে আগে দাও। তো জিয়া নামে একজন হাত তুলছে, আমি তাহলে বলতেছি যে দেখেন আমাদের মামলাটা আমি এভাবে শুরু করছি, আমাদের মামলাটা দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে, আমরা বলছি আমরা খালাস পাবো, কারণ জজ সাহেব খুব পজিটিভ। এরপর আমি কিছু কথাবার্তা বলছি, এবং সব আমি ওখানে এটাও বলছি, কিন্তু দেখবেন আপনারা যদি অডিওটা শুনেন আমার, আমি বলছি যে আমি এটা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পারমিশন দিচ্ছি, উনি আবার সচিবের দিচ্ছে, সচিব পারমিশন দিয়ে দিচ্ছে, আমি যে আপনাদের সাথে কথা বলতেছি এটা বৈধ, ওইটার মধ্যেই বলতেছি। জেল কর্তৃপক্ষ সব শুনছে, শোনার পর তার অভাব হয়ে গেছে যে পারমিশন তো আমরাই দিচ্ছি। তাই উনি লিখছেন উনি নির্দোষ। আমি নির্দোষ হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে আপনি আবার হাসপাতাল যাবেন? আমি বলছি আমি আর যাবো। কেন যাবো না? আমি বলছি যারা আমাকে ষড়যন্ত্র করে হাসপাতাল থেকে জেলে পাঠিয়েছে, আমি তাদেরকে আর বিনামূল্যে কোনো সার্ভিস দেবো না। আমি স্বাধীনভাবে জেলে থাকবো, আমি যাবো না যতদিন না আমি বের হই, এবং এটা তাদের জন্য পানিশমেন্ট। কারণ আমি তো জেলে বসে তাদেরই কাজ করতেছি, এবং যে সমস্ত লোকেরা আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছে আমি তাদের একটা তালিকা করে রাখলাম। এই হচ্ছে আপনারা যেটা জানতেন যে আমি জুম মিটিং করেছি, এবং আমার বিরুদ্ধে যে পত্র পত্রিকায় সবার লেখালেখি আর টিভিতে দেখানো হয়েছে, ভাইরাল হয়ে গেছে একদম।
সেই ব্যক্তি আমাকে 2 দিন আগে ফোন করছে যে আমি সেই রিপোর্ট করছিলাম আপনার ইন্টারভিউ নিতেছে, আজকে তার সাথে আমার কথা হবে। ডকুমেন্ট গুলো নিয়ে যেতে বলছে আমাকে। সুপ্রিম কোর্ট যে আমাকে পারমিশন দিয়েছে, আমি কিভাবে রাজনীতি দল সবকিছু আমি দলিল নিয়ে দিচ্ছি তাকে দেখাবো। তো এই হচ্ছে আমার আজকের বক্তৃতার ভূমিকা। এবার যে মূল বিষয়, একটা প্রসঙ্গ খুব জরুরি আজকের মিটিং এ। আমি জানি আমাকে ত্রিভুজ বলছে অনেকগুলো কথা, আমি আসলে অন্য প্রসঙ্গে আগে যেতে যাচ্ছি না, একদম সোজা ঘোড়ার কথায় চলে যেতে যাচ্ছি। সেটা হচ্ছে দেশটির টাকা ফেরত প্রসঙ্গে। দেশটির টাকা ফেরত, এইটা কিন্তু একটা বড় গসিপ রিউমার। ডেস্টিনির টাকা ফেরতের কথাটা কমে আসছে যখন ডেস্টিনির কর্মকর্তারা জেলে গিয়েছে, তখন বিনিয়োগকারীরা হতাশ হয়েছে যে গেছে আমাদের আমল হয়েছে, সালা হয়েছে, এখন আমরা কি করবো, আমাদের টাকা ফেরত দেব। কিন্তু আমি বিশ্বাস করি ডেস্টিনি যখন আবার নিজের শপথে আসছে, চালু হয়েছে, ব্যবসা চলবে, তখন বিনিয়োগকারীরা সবাই টাকা ফেরত চাচ্ছে। এটা কেন তাদের আমার কাছে বিশ্বাস হয়নি। কেন বিশ্বাস হয়নি আমি বলে দিচ্ছি। আমি যখন 15 তারিখে বেরোচ্ছি, আমার সাথে 20 তারিখের দিকে এক ভদ্রমহিলা, তার একটা মেয়ে নিয়ে দেখা করছে, মেয়েটা ইন্টারমিডিয়েট পড়ে, বৈশাখীতে দেখা করছে, এসে বলছে এরকম আমরা 2 লক্ষ টাকার মতো বিনিয়োগ করেছি। আবার বইলা বলতেছে আমার হাজবেন্ড জানতো না জানায় বিনিয়োগ করছি। তখন তো আমার মেয়ে ছোট ছিল, মানে মেয়ে ছিল হয়তো 1-2 বছর বয়স, এখন মেয়েও বড় হয়ে গেছে, ইন্টার পাস করছে। তো মেয়ে বলতেছে আমার বাবা আমার মাকে খুব জ্বালায়, এই 2 লাখ টাকা কিভাবে দিবেন আপনি যদি বলতেন। আমি বলছি দেখো বাবা, টাকা তুমি অবশ্যই ফেরত নিবে, কিন্তু আমি ফেরত দেওয়ার জন্য যে ক্ষমতা আমার দরকার সেটা আমার কাছে নাই। বলে কেমন? আমি বলছি খালেদা জিয়ার চিনো? বলে চিনি। আমি বলছি উনি কি ক্ষমতা আছে? বলে নাই। এখন কি তুমি ওনার কাছে বলবা যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে একটা সরকারি চাকরি দেন, উনি পারবে? বলে আমার তো ক্ষমতা নাই। আমারও ক্ষমতা নেই। আমি এখন ডেস্টিনির কিছুই না, আমাকে বাদ দেওয়া হয়েছে 2022 সালে, ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে। আদালতে মামলা করা হয়েছে আমাকে বাদ দেওয়ার জন্য 22 সালের জানুয়ারি মাসে। সেই মামলা করে যখন 22 সালের মে মাসে আমার কনভিকশন হয়ে গেল, দেখেন কত আগে থেকে প্রস্তুতি আমাকে বাদ দেওয়ার জন্য। আমার রায় হবে মে মাসে, মামলা করে বসে আছে জানুয়ারি মাসে, তাহলে আগের থেকে প্ল্যান। জানুয়ারি মাসে প্ল্যান করছে আমাকে এই বোর্ডে রাখা যাবে না, তখন লেখছে যে উনি জেলে আছে। খেয়াল করেন, উনি জেলে আছে, উনি কাজ করতে পারতেছে না, তাই বোর্ড থেকে ওনাকে বাদ দিয়ে, অথবা ওনাকে ওনার শেয়ার রেখে আমরা নতুন বোর্ড ফর্ম করতে চাই, ডেস্টিনি চালাতে চাই। বোর্ড করলে কি দীর্ঘ সময় নিল, নিয়ে যখন মে মাসের 12 তারিখে আমার সাজা হয়ে গেল, তখন আবার হাজিরা দিল তারা ওই পক্ষ, গিয়ে কোর্টের বললো এবার তো ওরা সাজাই হয়ে গেছে, এখন তো উনি আর বাইরে পারবে না। বাইরে ওনাকে 12 বছর জেল খেটায় বাইরে হবে, তাই বলে আমরা তো কোনো দোষ করিনি। উনি অপরাধ করছে, এভাবে বলছে, লেখছে এভাবে, উনি অপরাধ করছে, ওরা সাজা হয়েছে, আমরা কেন সাজা খাটবো, তাই আমাদেরকে কোম্পানি চালানোর সুযোগ দেওয়া হোক। যখন এই জাতীয় আপত্তিকর কথা লেগেছে, আমি এটার এগেইনস্টে আপিল করছি এইভাবে যে আমাকে পক্ষভুক্ত করা হোক, আমি কিছু কথা বলতে চাই। তখন আমার উকিল বলছে যে কোম্পানি আইনের কোথাও লেখা নাই যে সাজা হলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ডাইরেক্টরশিপ চলে যায়। খেয়াল করে, কারণ সাজা হলে যে পরিচালক পদ থাকে না, এটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি, এটা হলো একটা আইন। কারণ আমি আইনের বই পড়েছি, যে 2টা কাজ আমি করতাম জেলখানে বসে, একটা হলে প্রচুর বাংলা অর্থ দিয়ে কোরআন শরীফ পড়তাম, আর হচ্ছে প্রচুর আইনের বই পড়তাম। এমন কোন আইনের বই নাই শুরু করি নাই আর শেষ করি নাই, একবার না বারবার পড়ছি। পড়তে 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 এমন অবস্থা হয়েছে, এই বয়সে আমি চাইলে আইনের পরীক্ষা দিলে পাশ করবো, কিন্তু আমাকে তো সনদ দেওয়া হবে না। সনদ দিবে না, কারণ আমার বয়স 40-এর উপরে গেছে। মহিষ সাহেব বোধ একটা আইন করে গেছে 40-এর উপরে গেলে আইন পাশ করলে সনদ দেওয়া হবে না। আমি চিন্তা করছি আমার সনদের দরকার কি, আমি তো প্র্যাকটিস করবো না, কিন্তু আমাকে জানতে হবে যে আইন কি। তো সেখান থেকে আমি জেনেছি আইন বলেছে কোন ব্যক্তি যদি নৈতিকতা স্খলন, খেয়াল করে, নৈতিকতা স্খলনে তার যদি সাজা হয়। এখন নৈতিকতা স্খলনের ব্যাখ্যা আছে, নারী নির্যাতন, ধর্ষণ, খুন খারাপি, অপহরণ, ঘুষ নেয়া, দুর্নীতি করা, এগুলোকে বলা হয় নৈতিকতা স্খলন। নৈতিকতা স্খলনে যদি কারো দ্বন্দ্ব হয়, তাইলে সেই পাবলিক
লিমিটেড কোম্পানিতে পরিচালক পদে থাকতে হবে না, কিন্তু প্রাইভেট লিমিটেড নিয়ে কোনো বাধা নেই। কারণ প্রাইভেট লিমিটেড যদি দেয় তাহলে আপনি দেখেন হাজি সেলিম, ওনার মদিনা গ্রুপ, ওনারা তো দ্বন্দ্ব হয়েছে, ওনার কি ডাইরেক্টরশিপ চলে গেছে? যায়নি। আমাদের এই পরিচালক হারুন সাহেব, রশিদ খামার, উনি তো ডাইরেক্টর, ওনার ডাইরেক্টরশিপ চলে গেছে। এরকম বহু ডাইরেক্টর আছে যাদের পারিবারিক কোম্পানি আছে, এরকম ওদের ডাইরেক্টরশিপ চলে গেছে। যাই, কারণ ওগুলো পাবলিক কোম্পানি না, ওগুলো প্রাইভেট কোম্পানি। আর কৌশল করে আমার নামে মিথ্যাচার করে আমার এটাকে, আমাকে পরিচালক পদ থেকে বাদ দেওয়ার জন্য তারা দরখাস্ত করেছে কোর্টের কাছে। সেটার এগেন্সে আমি পক্ষমুক্ত হয়ে আপিল করছি। সে আপিল শুনানি হইতে 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 যা বিচারপতি টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে এক পর্যায়ে হিসেবে বুঝছি এখানে দুইটা দল আছে, দেখেন কি বলে। একটা রফিকুল আলীম দল, একটা জেনারেল হারুন দল। চিন্তা করেন কত লজ্জাস্কর কথা বলে ফেলেছে বিচারক সাহেব। উনি বুঝে ফেলছে এখানে একটা কোন দল আছে, এখানে আইনের কোন সমস্যা নাই, সমস্যা হচ্ছে দুইটা গ্রুপিং চলতেছে এখানে ডেস্টিনিতে। তখন বলছে দুই গ্রুপের থেকে লোক দিয়া বোর্ড বানায় দিচ্ছি 13 জনের, এই 13 জন আসলো, আমার থেকে নতুন করে নাম চাওয়া হলো। আমি বললাম আমি কাকে নাম দেবো? তো আমার মুখস্থ 4টা নাম ছিল, হোসনারা ইসলাম, সিরাজুল মনির, এভাবে 4 জনের নাম আমার মাথায় আছে। আমি বলছি এই 4 জনে আমার পক্ষ থেকে থাকুক, বাকিগুলো জেনারেল হারুনের পক্ষ থেকে থাকুক। আর কৌশলে কি করলো, তখন সেই আমাদের স্বৈরাচারী সরকারের যে নেতারা, তারা তাদের 4 জন ঢুকাই দিল এখানে, এবং তাদেরকে দিল সর্বোচ্চ পদ, চেয়ারম্যান, এক্সিকিউটিভ ডাইরেক্টর। আর এদেরকে বানানো ছাগলের 3 নম্বর বাচ্চা এই 13 জনে, যাতে এরা খালি বোর্ডে বসবে, এদের জন্য কোন ক্ষমতা না থাকে, কোন সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা যেন না থাকে। এটা এখন স্বীকার করে যে আমরা এই বোর্ডে কোনদিন শেয়ার হোল্ডার একটা টু শব্দ করতে পারিনি এই সরকার দেওয়া পরিচালকদের সামনে, নিজেরাই বলে। আমি তো হাসতেছি, এটার জন্য তো তোমরা নেই, তোমরা তো আমাকে ভিকটিম করে আমাকে এখান থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করছে। এবং সেই রায় দেওয়া হয়েছে সেপ্টেম্বর 2022 সালে 9 তারিখে। এবং যে রায়টাকে বারবার বলা হয় মহামান্য হাইকোর্টের ম্যাটার্স রায় 173/22, দেখবেন এই কথাটা বেশি গসিপিং হচ্ছে অনলাইনে। এই সেই রায়টা আমি পড়েছি, পড়ে দেখি কি সেখানে কি লেখা আছে। আগে তোমরা 2-3 লোকের নিয়োগ দাও, একজন এমডি, কেউ তো আমাকে বাদ দিছে, একজন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং অডিটর। অডিটর নিয়োগ দিয়ে অডিট করো, অডিট করে এজিএম করো, এজিএম করে ব্যবসা শুরু করো। ক্লিয়ার? আচ্ছা, এখানে 3টার একটাও করে নাই। না এমডি নিয়োগ দিচ্ছে, না চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নিয়োগ দিচ্ছে, না একজন অডিটর নিয়োগ দিচ্ছে, না অডিট করছে, না এজিএম করছে। সব বাদ দিয়ে এখন ওরা গেছেন এমএলএন করবেন। তাইলে বলেন কত বড় ঝুঁকি নেওয়া হচ্ছে। আমরা এই কাজগুলো না করে যদি এমএলএন ব্যবসা শুরু করতে যাই, কিচ্ছু না যাচ্ছে। হাইকোর্ট এবার অর্ডার দেবে এই কোম্পানি লিকুইডেট বন্ধ করে দাও। এবং এটা কিন্তু নতুন যে পরিচালক 4 জন আসছে, প্রশান্ত বড়ুয়া সহ, মুশফিক আলম সহ, ওনারা কি বলছেন জানেন? একদিন রাত্রে আমাকে ডাকছে অনলাইনে, আমি বাসায় আছি, আমাকে বলছে অনলাইনে আসেন, জুমে আসেন। জুমে এসে আমি চুপচাপ শুনতেছি। সেখানে সব ছিলেন ড্রাইভাররা, আরো 4 জন, আর বাকি যে 13 জন আমাদের হাইকোর্ট কর্তৃক নিয়োজিত যে শেয়ার হোল্ডাররা এরা আছে। আমি শুনতেছি, চুপচাপ শুনতেছি। এক পর্যায়ে আমি শুনলাম যে আমাকে যে গল্পগুলো বলা হয়েছে, আমাকে বলা হয়েছে যে হাইকোর্ট থেকে যে সরকার কর্তৃক যে 4 জন ডাইরেক্টরকে নিয়োগ দেওয়া হয়েছে, এই 4 জন ডাইরেক্টর সম্বন্ধে যে আমাদের কাছে মিথ্যাচার করা হয়েছে, এত ডাহা মিথ্যাচার করা হয়েছে যে এরা নাকি ওদেরকে কোনো কথাই বলতে দিত না, ছাগলের 3 নম্বর বাচ্চা মারা রাখছে। এবং রীতিমতো তাদের 4 জনের বিরুদ্ধে আমার কাছে নিষেধাজ্ঞা করা হয়েছে। আমি কিন্তু ভিতরে ওদের উপরে খুব খেপা ছিলাম যে সরকার কর্তৃক নিয়োজিত পরিচালকরা এত খারাপ কেন, এবং ডায়মন্ডরা খেপা ছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি সেদিন জানতে পারলাম ওই 4 জন বলছে যে বিশেষ কিছু ব্যক্তির জন্য আমরা এই ব্যবসাটা শুরুই করতে পারতেছিলাম, যারা আলিস সেন্টারে সবসময় বসে আড্ডা মারে, সেলফি তোলে, লাইভ করে। আমরা এদের যারা ওখানে যেতে পারি না মান সম্মান নিয়ে। আমি বলছি এরা কারা? বলছে কেন খামাখা আমাদেরকে বিপদে ফেলতে চান? ইকবাল বিয়া বলছে, ইকবাল জামাল বলছে আপনি ভালো করে জানেন যে আলিস সেন্টারে কারা আড্ডা মারে, কেন আমাদেরকে বিপদে ফেলতেছেন? আমি তাদের নাম উচ্চারণ করবো না। আপনি খবর নিয়ে দেখেন আলিস সেন্টারে সারাক্ষণ ক্লাবের মতো কি হয়। আমি তখন কৃষ্ণজানকে জিজ্ঞাসা করলাম, উনি আমাদের
ওই যে শেয়ারহোল্ডার 13 জনের একজন। আমি বললাম আপনি জান না আলী সেন্টারে কোন যেতে পারি না কেন? পরিবেশ নেই, ওখানে সব টোকায় ফোকায় সব মাস্টার টাস্টার ওখানে বসে। আমি বলছি এরা কারা? ডিস্ট্রিবিউটর না? ডিস্ট্রিবিউটর, কিন্তু ওরা সারাক্ষণ সেলফি তোলে আর লাইক করে, এদের জন্য ওখানে যাওয়া যায়। বিশ্বাস করবেন না, আমি চুপ করে তখনও শুনতেছি, এখনো রাগি নেই। কিন্তু এক পর্যায়ে প্রশান্ত মোরা বললো ঠিক আছে আমি বুঝছি, আমরা বোধ আর এখানে আপনাদের সাথে কাজ করতে পারবো না, ব্যর্থ হয়েছি। আমি বাংলাদেশ ব্যাংকে গিয়ে একটা রিপোর্ট দিয়ে দিব যে আমরা ডেস্টিনি দায়িত্ব নিতে চাই না, হাইকোর্টের কাছে যা বলবো যে আমরা ডেস্টিনি দায়িত্ব নিতে চাই না, এবং আমি বলবো হাইকোর্টকে এবং বাংলাদেশ ব্যাংকে যে ডেস্টিনিকে বন্ধ করে লিকুইডেট করে টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যবস্থা করে। ভাই আমার কিন্তু সত্যি সেন্টিমেন্ট গরম হয়েছে। এত কষ্ট করে 12 বছর জেল খাটার পরে এখন যদি আমাকে বলা হয় যে ডেস্টিনি বন্ধ করে দেবে, লিকুইডেট করবে, আমি সত্যি একেবারে আমার এটার জন্য আমি দুঃখিত। আমি যে ভাষাগুলো সেদিন রাত্রে ব্যবহার করছি, কিন্তু কিছু করার ছিল না। আমার মুখ দিয়ে বেফাস গালাগালি বেরিয়ে গেছে যে ওই জায়গায় কোন হারামজাদার আছে আমি একটু দেখি, আমি কালকেই যাবো এটা দেখতে। বলে কালকে তো স্যার 26 মার্চ বন্ধ, আমি বন্দর গোষ্ঠী মিলাই আমি যাবো। তোমাদের অফিসে আমি জানি তোমরা অফিস করবা, সেখানে বাইরের বহিরাগত কেন আসবে? আমি কালকে যাই নতুন তালা মারবো, পুরান চাবি দেখেন। আমি কথাগুলো কি বলছি, চাবি কার কাছে? বলে সিরাজুলের কাছে। সে কোথায়? বাড়ি গেছে। সিরাজুলের ফোন দিছি, তুমি চাবি দাও। কালকে আমি আলী সেন্টারে যাবো, নতুন করে তালা মারবো। এগুলো বুঝছেন তো? আমার মানে আমার পুরা বক্তব্যটারে ঢাইকে আমি যে তালা মারবো এটা প্রচার করছে। চিন্তা করেছেন যে এমনি আলী সেন্টার দখল করতে গেছে, আমরা সামনাসামনি হইলে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হইতে পারে। তার মানে কি তারা একটা জিনিস স্বীকার করে গেছে যে আমরা সামনাসামনি হইলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে। তুমি সামনাসামনি হওয়ার অধিকার তোমাকে দিয়েছে কে? আমি তো শুনেছি তুমি সেখানে আড্ডা মারো, আমি তো তোমার আড্ডা আনতে গেছি। আবার কত বড় সাহস তুমি বলো যে আমরা ওনাকে সম্মান দেখে বেশ করি নাই। আমি তো এটাই তোমার থেকে শুনতে চাইছি অনলাইনে। এখন তো অনলাইনে তোমার বক্তব্য রেকর্ড হয়ে গেছে, এখন পৃথিবীর মধ্যে সবাই জানবে আসলে তোমরা আলী সেন্টারে থাকতা। এটা তো প্রমাণ হয়ে গেল। তাই তোমরা যে আলী সেন্টারে থাকতা, তোমাদেরকে থাকার অধিকার দিচ্ছে কে? ওইটা তো কোম্পানির ম্যানেজমেন্টের অফিস। আমি আবার শিওর হওয়ার জন্য কিছু জাতিদের জিজ্ঞাসা করলাম আসলে কি ব্যাপারটা একটু জি বাস, আমি ওখানে ভয় যাই না। তো আমি তারা বললো আপনি কালকে আমার সাথে দেখা করেন, এবং বিশ্বাস করেন সে আমাকে 7 জনের জন্য নাম দিচ্ছে যে এই ব্যক্তিগুলোর জন্য ওখানে যাওয়া যাচ্ছে না। আমার নাম বললেন না, এই ব্যক্তিগুলোর জন্য যাওয়া যাচ্ছে না। আমি সেই ব্যক্তিগুলোর নাম এখন ওপেন এয়ার বলবো না। আমি তখন সত্যি সত্যি গেছি, যা দেখি এদের কেউ নাই, বিশাল বাহিনী নিয়ে গেছি, এটাকে ঝঞ্ঝাল মুক্ত করছি করে বলছি কালকে থেকে কেউ যেন এখানে না ঢুকে। শুধু ঢুকে হচ্ছে হাইকোর্ট কর্তৃক নিয়োজিত যারা পরিচালক শেয়ারহোল্ডার তারা ঢুকবে, আর স্টাফরা ঢুকবে, আর কেউ ঢুকবে না। বলো তো আমি কোন ভুল সিদ্ধান্ত দিচ্ছি কিনা? এখন এটাকে বাস্তবায়ন করতে গিয়ে পরদিন সত্যি সত্যি কিন্তু একজন শেয়ারহোল্ডার গেছে, দামি শেয়ারহোল্ডার, তারা একটা দিচ্ছে একজন বলছে আপনি ঢুকতে পারবেন না, তার বিচার নিষেধ করছে। এই শুরু হয়ে গেছে তাদের উপরে ইয়ে। এই হচ্ছে সেই ঘটনা। আপনারা যেটা জানতেন, আমি যে আলী সেন্টার দখল করতে গেছি, আমি আলী সেন্টার কিন্তু দখল করতে যাইনি। আমি প্রশান্ত বড়ুয়ার ওই কথাতে উত্তেজিত হয়ে যখন সে বলছে বাংলাদেশ ব্যাংকে সে বলে দেবে, হাইকোর্টে বলে দেবে ডেস্টিনি যেন বিলিং করে দেওয়া হয়, লিকুইডেশন মানে হচ্ছে বিলিং করে দেওয়া। আর আমি রাগারাগি করাতে একটা সুবিধা ছিল, যেহেতু আমি রাগারাগি করে অনলাইনে কথা বলছি, এটাকে আমার কপি করছে, কিন্তু রেকর্ড করছে। রেকর্ড করে যেটুকু অংশ আমাকে খারাপ করা যায় অতটুকু প্রচার করছে, বাকিগুলো বুঝে ফেলছে, পুরো ডিটেলটা বুঝে ফেলছে। আগে প্রেক্ষাপটটা আমি যে গালাগালি করছি আসতেছি ওইটা শোনাই দিচ্ছে। ভালো হয়েছে তোরা গালি শোনাটা রাখছিস। আচ্ছা এখন কি হয়েছে পরেরটা দেখেন, আমাকে প্রসঙ্গ মনে লন্ডন থেকে এরপরে ফোন দিচ্ছে। ফোন দেওয়াটা আমি ভাই ধন্যবাদ আপনাকে, আপনি টেক ওভার করাতে। সত্যি কিন্তু আমরা গরম হয়ে গেছিলাম, আপনার চিল্লাচিল্লিতে আমরা একটু নরম হয়ে গেছি। যার আমরা হাইকোর্টে অভিযোগ করবো না, বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করবো না। আপনি আপনার কোম্পানির দায়িত্ব বুঝাবেন, আমরাই আপনাকে নিয়োগ দিয়ে দেবো, রেডি হন। এখন আছে টাকাটা ফেরত কিভাবে দিতে হবে, কার টাকা? ডেস্টিনি বলে কিন্তু সব কমন হয়ে গেল। এখানে ডেস্টিনি নামে অনেক কোম্পানি আছে, একটা একটা করে বলি। মূল ব্যবসা করছে 3টা কোম্পানি, ডেস্টিনি 2000 লিমিটেড আমেরিকান কোম্পানি, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন কোম্পানি, আর ডেস্টিনি মাল্টিকোলার সমিতি।
এছাড়া আর অন্য কোনো কোম্পানি গ্রাহকের সাথে লেনদেন করে না। শুরু করি ডেস্টিনি 2000 লিমিটেড। ডেস্টিনি 2000 লিমিটেড করতে এমএলএম ব্যবসা, এর সাথে গ্রাহকের কোন লেনদেনের লাইবিলিটি নাই, জিরো। এটা জানে রাখেন। কিন্তু কোন গ্রাহক দেখাইতে পারবে না যে ডেস্টিনি থেকে টাকা পায়, একটা গ্রাহকে দেখাইতে পারবে না। শুধু কয়েকজন হয়তো লাস্ট স্টেটমেন্টের ইনকামটা হয়তো পায়নি, আর শেষ 2 মাসের বেতন পায়নি কর্মচারীরা, 2-3 মাসে, এবং সেটা যোগ দিলে 10 কোটি টাকা হবে না। তাহলে টাকা পায় কার কাছে? তারা টাকা পায় প্রথম হচ্ছে সমিতির কাছে। এখন আমি সমিতি নিয়ে বলি আগে। বিএনসিএসএল কত টাকা পায়? সমিতির কাছে আসলে আপনাদের টোটাল টাকা হচ্ছে 400 কোটি টাকা হচ্ছে বিনিয়োগ, আর 1381 কোটি টাকা হচ্ছে শেয়ার। আপনারা না ইমো এন্টারপ্রাইজ, তাহলে ইমো এন্টারপ্রাইজ আপনারা শেয়ার কিনছেন না? আপনি কি কখনো বলবেন যে ইমো এন্টারপ্রাইজ আমার কাছে দেয় না? সত্য করে বলেন। তাহলে আপনি শেয়ারের টাকা আপনার কাছে ইমো এন্টারপ্রাইজ দেয় না হলে কিভাবে? আপনি তো বিনিয়োগই করছেন, শেয়ার দিচ্ছেন ব্যবসা করার জন্য। ঠিক এক্সাক্টলি 1381 কোটি টাকা এই যে 8.5 লক্ষ লোক বিনিয়োগ করছে ব্যবসা করার জন্য, তাদের সেই শেয়ারের টাকা দিয়ে আমি সম্পত্তি কিনেছি দলিল ভ্যালুতে প্রায় 650 কোটি টাকা, কিন্তু বাস্তবে এটা 6,500 কোটি টাকা। এর কারণ কি? আমি কেনায় জিতছি। আমি যখন সম্পত্তি কিনছি আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে কেনায় জিতছি। আমি যখন বার্গেন করতাম, ক্যাশ টাকা ছিল, তাই আমি খুব বেশি রকমের বার্গেন করতাম। যেমন আমার কাছে একজন আসছে, শুরু করি টঙ্গী জায়গা নিয়ে। টঙ্গী জায়গাটা 30 বিঘা। এই জায়গাটা যমুনা ব্যাংকের কাছে বন্ধক রেখে একটা গ্রুপ টাকা নিছিল। সেই টাকা সুদে আসলে হয়ে গেছে আপনার 25 কোটি টাকা। এরপরে যমুনা গ্রুপ ওই বন্ধকি সম্পত্তি 3 বার নিলাম দিতে গেছে, নিলাম হয় না। চতুর্থবার যখন নিলাম দিতে গেছে, তখন হঠাৎ করে আমার সাথে যমুনা ব্যাংকের ম্যানেজারের পরিচয় ছিল। সে আমাকে ধরলো, জানেন ভাই, একটা জায়গা আমরা 3 বার নিলাম দিয়েছি, কেউ কিনতে চায় না। আপনি যদি জায়গাটা কিনেন লাভ করতে পারবেন, আপনাকে আমরা কমাই দিচ্ছি। আমি বললাম কত? বলে আপনি যারা মালিক তাদের সাথে কথা বলেন। তার মালিকের সাথে বসলাম, বলেন তো জায়গা কতটুকু? 30 বিঘা। কিসের জায়গা? কোহিনুর শিল্প গোষ্ঠীর প্লট, চান্দা ব্যাটারি জায়গা। আপনার জায়গা বেচার অধিকার আছে? কথা আছে। দেখলাম, বললাম এই জায়গাটা হচ্ছে সরকারি প্লট, রাজুকের পারমিশন লাগবে। বলে পারমিশন আমি করাই দেবো। আমি বললাম তাইলে বায়নার মধ্যে এটা লেখা থাকতে হবে যে এই প্লটের রাজুকের ক্লিয়ারেন্স আপনি দিবেন, যতদিন পর্যন্ত ক্লিয়ারেন্স না দিবেন ততদিন পর্যন্ত আপনার বাকি টাকা দেওয়া হবে না, শুধু বায়নার টাকা দেবো আপনাকে। চল এবার আমরা বলি কত টাকা চাচ্ছেন? বলে জায়গা তো অন্তত 200 কোটি। এখন তো আপনার কাছে 200 কোটি টাকা চাইলে তো আপনি দিবেন না। তো আমি বললাম কততে দিবেন? একদম 100 কোটি টাকা। এবং গোপনে আমার কাছে যে বিক্রেতা, সে খবর পাঠিয়েছে এক দালাল দিয়ে যে এখান থেকে 10 কোটি টাকা ওনাকে দেওয়া হবে উনি যদি 100 কোটি টাকায় কিনে। লোভনীয় প্রস্তাব। আমি বলছি আর বেশি দেবে না। পরে কি চিন্তা করে আমার খবর দিয়ে দালাল কনফার্ম করছে, স্যার বাড়ছে, আপনি 20 কোটি টাকায় পাবেন। 100 কোটিতে কেন 20 কোটি আপনি পাবেন, 80 কোটি উনি পাবেন। আমি বলছি তাহলে তো দাম এমনি কমতে পারে, 20 কোটি কমে তো 80 কোটি হইতেই পারে। বলে কেন? আমি আমার 20 কোটি টাকা না দিলে তো কমে গেল দাম। তখন ঠিক আছে যান 80 কোটি। তাহলে এটা চূড়ান্ত দাম, মানে আমার টাকা লাগবে না, এটা চূড়ান্ত দাম তো? বলে হ্যাঁ। আমি বলছি শুনেন, আমি যাদের টাকা দিয়ে নিব এরা হচ্ছে পাবলিক, এরা আমাদের বিনিয়োগকারী। তো আমার কাছে তাদের আমানত আছে। আমার কাজ হচ্ছে তাদের আমানতের জন্য সঠিক ব্যবহার হয়। আমি 80 কোটি টাকা এই জায়গা কিনতে পারবো না, জায়গা কিন্তু 30 বিঘা, অনেক সস্তা। বলে কততে কিনবেন? আমি বললাম আগে আপনি বুঝেন আমি টাকাটা পাইছি কই। বলে কোথায় পাইছেন? আমি আমি যখন তাদের থেকে 10,000 টাকার প্যাকেজ দিয়েছে, যখন টাকা নিছি সেখান থেকে 4,300 টাকা কিন্তু কমিশন দিয়ে দিচ্ছি। বলে কিসের কমিশন দিচ্ছেন? আমি এমএলএম সিস্টেমে কমিশন দিয়ে দিচ্ছি। আর আমার কাছে তার 10,000 টাকা আছে 5,700 টাকা। তাই যে আমাকে এই 5,700 টাকা দিয়ে 10,000 টাকা মূল্যের সম্পত্তি কিনতে হবে। বলে তারপর কিনলে তাই না আমার এই 5,700 টাকা হয়ে যাবে কত? 10,000 হবে। তাহলে আমি যে কমিশনটা আগে খাওয়া দিয়ে দিছি, আমার কাছে তাহলে ব্রেক ইভেন থাকবে, আমার হাতে পুঁজিটা চলে আসবে। আমি যে 10,000 টাকা তার নিয়েছি, তাহলে অ্যাকাউন্ট সেটা মিলবে, তাহলে আমি এই ধরনের ডিল করতে পারি। বলে তাহলে আসলে কত হয়েছিল? আরো কথা আছে।
আমি তারা তো আমার কাছে 10,000 টাকা এমনি দেয়নি। বলে কিভাবে দিচ্ছে? আমি ওইটার এগেন্স্টে আমার 15,000 টাকা তাদের লাভ দিতে হবে, এইভাবে দিচ্ছে। ওরা এটা কেমন করতে হবে? বলে হ্যাঁ। তাই আমাকে সেটাও বিবেচনা করতে হবে। বলে আপনার মুদ্রা কথা বলেন তো, আপনি আসলে কি করতেছেন? আমি দিচ্ছি, আমি জমির দাম দেবো 40 কোটি টাকা। বলে আপনি কি মাছ কিনতেছেন? আমি অনেকটা মাছই, লেজ নরম হয়ে গেছে, কাঁসাটা বাকি আছে, যদি বেচতে চান বলেন, নাইলে আর ডিস্টার্ব করেন না, খোঁজা হয়েছে। 40 কোটি টাকা দাম করে হাইটা চলে আসছি টঙ্গিতে। এর পিছিয়ে কয়েক ঘন্টার মধ্যে দালাল এসে হাজির, কয় যে আপনি খুব গরম হয়ে গেছেন, 80 কোটি টাকা ফাইনাল দাম করছে, আপনি 40 কোটি দিচ্ছেন, এত সস্তায় তো দিবে না। আমি এত সস্তা না দিলে ওই যমুনা ব্যাংকের উপর নিলাম দিয়ে দিতে, যে নিলাম ধরবে। পরে ফাইনালি মালিক আমার কাছে আসলো, আইসা হঠাৎ করে পরিচয় বাড়ির লোক, আমার ইমিডিয়েট বড় ভাইয়ের সাথে তার ফ্রেন্ডশিপ, আমার সে তখন চিনতে পারবো। বলো তুমি আনিসের ভাই? বলো হ্যাঁ। বলে বাবা, তুমি তো আমার ছোট ভাইকে আমার ধরছে, যেটা শোনো, যেহেতু তুমি ছোট ভাই, তোমার একটা কথা বলি, এত ঠকাই না, যাও, আমি তুমি চাও নাই, তুমি আমি দেবো আমার 70 কোটি টাকা দিয়ে, আরো 10 কোটি দাম চাই। আমি না, আমার সম্ভব না, আমি একটা চূড়ান্ত দাম বলবো, বলো। আমি 45 কোটি, হ্যাঁ না, 5 কোটি বাড়লাম, দিলে দেন, না ইসলাম আলাইকুম ডিস্টার্ব করে না, বসে চা খায় চলে যান। পরে উনি চলে গেল দালাল আসলো, দালাল এসে আমার হাত ধরে কয় কি, 1 কোটি টাকা পায়। এই 46 কোটি টাকা দিয়ে জায়গাটা কিনা হলো। বিশ্বাস করেন, জায়গার দাম হচ্ছে 200 কোটি। কেন কিনছে? আমার মাথার মধ্যে কাজ করছে, ভবিষ্যতে টাকা ফেরত দিতে এলে আমার তো 10,000 টাকা ফেরত দিতে হবে। যদি আমি 43 টাকা কমিশন দিয়ে দিচ্ছি, তো 10,000 টাকা ফেরত দিতে হলে আমার তো কেনা জিততে হবে। ঠিক একই প্রক্রিয়া আমি আনন্দ সিনেমা কিনছি, কক্সবাজারে গিয়ে কিনছি, হোটেল কিনছি, তারপর আপনার জুট মিল কিনছি, বন্দিশাহী কিনছি, মানে যত সম্পত্তি আপনারা দেখেন সব কিন্তু এই দামে কিনছি। মজার ব্যাপার হচ্ছে, ঢাকার মধ্যে যে একটা জায়গা কিনছি আমি 24 শতক জায়গা, এই জায়গাটা কিনার কিন্তু একটা নাটক আছে। এটা আনোয়ার খান, তারা নবাব, তাদের জায়গা, মোট জায়গা 33 লাখ শতক। তো বলতেছে সব জায়গার মালিক আমরা না, আমার সৎমা 9 শতকের মালিক, কাজল রেখা না কি বললো, জুলেখার থেকে 9 শতক আপনি নিয়ে নিয়ে ভালো দাম দিয়ে, আমাদেরকে 24 শতকের দাম দিবেন। আমি জিজ্ঞাসা করছি আপনাদের 24 শতকের দাম কত? বহুত হিসাব টিসাব করা করলে যে 70 কোটি টাকা। তখন আমি বললাম আপনাদের জায়গা আর একটু দাম বেশি আছে। বললো তাই নাকি? বলছি হ্যাঁ, আরো দাম বেশি, ভালো দাম। আমি জানি মতিঝিলের কাছে তো প্রায় 100 কোটি। এরা মহা খুশি যে বেচা হয়ে যাচ্ছে। কিন্তু আমি কিছু দুর্ভাগ্য হচ্ছে, সেখানে একটা অবৈধ দখলদার আছে, ভাড়াটিয়া। এই হারুন ডায়েরি এই ব্যাটারে উঠে দিতে হবে। এই ব্যাটারে উঠে দিলে আমার কত টাকা লাগবে, কি মামলা করতে হবে আমি জানিও না। এইখানে একটা খরচ। এই জায়গা যখন বেচতে যাবো, 2-3টা রাজনৈতিক দলের আমার ঘুষ দিতে হবে, চাঁদা দিতে হবে। এই জায়গা থেকে মানুষ উঠে দিলে আমাকে সাদাবাজকে চাঁদা দিতে হবে। এই জায়গা থেকে মানুষ উঠে দিলে মামলা করতে হবে, বাজারে ফিরিস্তে দিতেছি আর কি। দিতে করলাম যে এই পর্যন্ত ধরেন আমার 60-70 কোটি টাকা আমার খরচই হবে খালি এই জায়গা পরিষ্কার করতে। তার মানে আমি জায়গা তেমন 10 কোটি টাকা দাম দেব, এটা ভেজেলটা জায়গা। বলে এটা কেমন কথা হইল? আমি এই যে যা দেখছেন সব খরচের টাকা আপনার, আমি এগুলো খরচ করবো, দিবেননি কম। তাছাড়া এখানে একজন বসে রয়েছে দাবি করে হেরে উঠে দিতে হবে 16 কোটি টাকা, এই টাকা এখানের মধ্যে আছে। তো শেষে ওরা চিন্তা করতেছে কি করা যায়, ভাত টাত খেলো, বসে টিভিতে বসে, এদিকে ক্যামেরা চলতেছে, লাইভ ক্যামেরা নিচে তারা কথাবার্তা বলছে, ডিল হচ্ছে। আমার বলে ক্যামেরা কেন? এই যে কোন এক সময় দেখা যাবে আপনারা আমার বর্তমানে বলবেন কি, রফিকুল আহমেদ মাথার মধ্যে গান থেকে আমাদের সম্পত্তি লেখায় নিয়ে গেছে, এগুলো ভাই করা যাবে না। ভিডিও হতে থাকুক, আমরা কথা বলতে থাকি। তো ভিডিও হচ্ছে, তারা খুব অস্বস্তি বোধ করতেছে, ভিডিও করতেছে আমাদের ভিডিও, এবং দলিল লেখালেখি ইচ্ছে খাতে দিচ্ছে, সব ভিডিও হচ্ছে। পরে তারা কোন উকিল আমার কাছে আসলো, উকিল বলে আপনি তো হার্ডলাইনে ডিল করেন, ওই 70 কোটি আর ওই 10 কোটি আমি জীবনও শুনি না, এইভাবে দাম করে মানুষের। আর যে হিসাব দেখালেন, এই হিসাবে তো না করার উপায় নেই। এত সাদাবাজের টাকা আপনি এখানে রাখছেন। আমি যে সাদাবাজের সাথে ভেজাল করা যাবে না, টাকা ধরে তুমি আসছে, টাকা ধরে তুমি ধুম চলে যাবে, বাস আমার জমিটা হয়ে যাবে 70 কোটি, অসুবিধা নেই। তখন বললো যে ঠিক আছে, এক কাজ করেন, ওনারা আপনার জায়গাটা আপনাকেই দিবে, জায়গাটা আপনি গ্যাস পয়সা যেহেতু দিলেন, ওনারা আপনার কাছে একটা চূড়ান্ত দাম চায়, কত দাম দিবেন? আমি অনেক চিন্তা ভাবনা করে করলাম, 10 কোটি বলছি তো, হ্যাঁ আমি স্যার 5 কোটি বাড়াবো, স্যার 15 কোটি টাকা।
জানি। তখন উকিল কয় আমি এটা রাজি করাবো, আমারে কি দিবে? আমি আপনার জন্য 50 লাখ। তখন উকিল দৌড়ে গেছে তাদের কাছে, যায় তাদেরকে রাজি করানোর জন্য গেছে। তখন তারা যখন দেখলো উকিলে কয় বেছেন, তখন উকিলে কয় যে আর 1 কোটি টাকা বেশি দিতে পারবে। তারপর সেই জায়গাটা কিনলাম 16,50,00,000 দিয়ে। বিশ্বাস করেন ওই জায়গা আমাদের একজন স্থানীয় ব্যবসায়ী দলিল জাল করে, আমি যেহেতু জেলে আছি, দলিল জাল করে আমি কিনছি 11 সালে, 16 সালে দলিল জাল করে সেই জায়গাটা তারা আইএফআইসি ব্যাংকের কাছে বিক্রি করছে 135 কোটি টাকা, কিন্তু ভুয়া দলিলে বিক্রি করছে। আমি এখনো সেটা নিয়ে কোন কথাবার্তা বলতেছি। আমি শুধু সেই আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফএমের কাছে একটা মেসেজ পাঠিয়েছি যে আপনি যে জমিটা কিনতেছেন এটার মালিক ডেস্টিনি গ্রুপ, দয়া করে জমি কিনেন না, আমরা এটা 16,50,00,000 টাকা দিয়ে কিনছি, এই ব্যক্তি ভুয়া, কিনলে আপনি ঠকবেন, ধরা খাবেন। আমি জেলে বসে খবর পড়েছি, উনি এটার গুরুত্বই দেয় না, যেহেতু ওনারা ক্ষমতায় আছে, ওনারা কিনছেন। আমার সাথে যখন জেলে দেখা হয়েছে সালমান এফএমের সাথে, আমার বলে আপনি, আমি সেই লোক যাই আপনারও বলছিলাম যে জমি কিনেন না, ভুয়া দলিল, সে ডেস্টিনির। হ্যাঁ আমি শুনেছি জায়গাটার সমস্যা আছে, কি করা? আমি কিছু করার নেই, আমি এখন বাইরেও মামলা করে দেবো, আপনি রেডি থাকেন। আপনাকে আমি আরেকটা ব্যবস্থা আছে, বলে কি? যে 135 কোটি টাকা উল্লেখ করেছেন সেটা আমার দিয়ে দেন, আমি সাইড দেবো। আমার কথা হচ্ছে আমি 16.5 কোটি টাকা খরচ করছি, 135 পাইলে তো অনেক বেশি। এরকম দ্বিতীয় জায়গা, এইভাবে আমি আপনাকে বলি, শুধু ওই জায়গাটাই দখল হচ্ছে আমাদের, আর কোনো জায়গা দখল হয়নি যত কিনছি। এইভাবে আমি কিন্তু কেনায় দিচ্ছি, জানেন আমাদের সমস্ত সম্পত্তির দাম 5 থেকে 6,000 কোটি টাকা, কিন্তু কেনার সময় অনেক সস্তায় কিনছি। কারণ কি? আপনার কাছে পয়সা আছে ভাই। আনন্দ সিনেমা যেটা 200 কোটি টাকা, এটা কিনছি মাত্র 57 কোটি টাকা। কক্সবাজার হোটেল যেটা 200 কোটি দাম, সেটা কিনছি মাত্র 22 কোটি টাকা। সব ক্ষেত্রে আমি কেনা দিচ্ছি। জুট মিল, একটা জুট মিল কিনছি 60 কোটি টাকা, বুঝলেন আপনি? একটা এয়ারলাইন্স কিনছি 9 কোটি টাকা, একটা এয়ারলাইন্স 9 কোটি টাকা কিনে যায়। যারা বুঝে ঘিরু আছে এরাও বুঝবে। আর এয়ারলাইনের চাকা দাও তো আছে নাকি, এগুলো তো বুদ্ধি করে কিনছি। কারণ আমার চিন্তা হলে আমাকে কেনায় জিততে হবে। আমি তো বার্গেন করতে পারতাম খুব ভালো, আমি যখন দরাদরি করতাম খুব ভালো দরাদরি করতে পারতাম মানুষের সাথে, একটা তলানির থেকে শুরু করতাম। বাহানা কি জানেন? বাহানা হচ্ছে আমার বিনিয়োগকারীরা তো আমার টাকা দিয়ে বসে আছে, ওরা লাভের জন্য বসে আছে, আমি লাভ না দিতে পারলে ধরা খাবো, ভাই আমাকে কেনায় জিততে হবে। কি হয়েছে? তখন তারা মার্কেটিং প্ল্যান দেখায় দিই, 4300 টাকা ক্যান্ডিডেসি দেখায় দিয়ে দিয়া বলি যে এই টাকাটা কেনার সময় আবার হতে হবে। বুঝতে পারছেন? আমরা তো ডেস্টিনি যেটা দেনা তৈরি হয়েছে, এই দেনাটা কিন্তু কার কাছে জানেন? দেনাটা সমিতির দেনা হচ্ছে আপনাদের কাছে দুই ভাগ। একটা হচ্ছে আপনার শেয়ারের মালিক, সেটা আসলে প্রকৃত দেনা না, কিন্তু যে ইমুর মতো দেখালাম, প্রকৃত দেনা সমিতির হচ্ছে মাত্র 400 সামথিং কোটি টাকা, 400 সামথিং লাখ, 400 কোটি প্রকৃত দেনা সমিতির। এবং সেটা হচ্ছে ডিআইবিসি প্যাকেজ আর আইএনডিবি প্যাকেজ, এই দুইটা প্যাকেজ 400 কোটি টাকা। সেটার বিপরীতে সমিতির টাকা আছে কত বলছি? 5,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা। সেই 400 কোটি টাকা যখন ফেরত দিয়ে দেওয়া হবে মানুষকে, সমিতির যে সম্পত্তি আছে এটার মালিক এখন কে জানেন? ওই যে 1381 কোটি টাকা যারা আপনারা শেয়ার কিনছেন, আপনারা এটার মালিক। তাহলে হিসাব করে দেখেন আপনাদের এক একটা 500 টাকার শেয়ারের ভ্যালু এখন কত জানেন? হিসাব যদি ভুল না করি আমি, 2,000 টাকা। আপনার 500 টাকার শেয়ারের ভ্যালু এখন মিনিমাম 2,000 টাকা। কারণ কি? কম করে আপনারা ইমু এন্টারপ্রাইজ শুরু করছেন 40 লাখ টাকা, 50 লাখ টাকা দিয়া, আর এর সম্পত্তি আছে মনে করেন 2 কোটি টাকা, আছে না? ব্যালেন্স শিট যখন করবে তখন আপনাদের এই শেয়ারের দাম 4 গুণ হয়ে গেল না? ব্যাপারটা এরকম। তার মানে এখন যারা টাকা ফেরত চায় তাদের জানতে হবে যে তারা কি টাকা ফেরত পাবে। তারা কেবলমাত্র বিনিয়োগের ওই 400 কোটি টাকা পাবে, এবং সেটা পাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে। বর্তমানে আপনার মাল্টিপারপাসের নতুন কমিটি হয়েছে, কিন্তু সেই কমিটি টাকা দিতে পারবে, কারণ আমি সেটা অ্যাডভাইজারি করব। এটা সত্যি যে বর্তমান কমিটি যেটা আছে এখানে আমার সমর্থন ছিল, আমার সমর্থনে তারা আসছে। কেন আসছে আমি বলি, আমি কেন আনছি তাদেরকে? আমার উদ্দেশ্য কিন্তু জ্যৈষ্ঠ মাস না, আমার উদ্দেশ্য আম। অর্থাৎ আমি বুঝাই চাইছি, আমি দেখতে চাই না কোন লোকটা ক্ষমতা এসে মাল্টি করছে। আমার দেখার বিষয় তারা আমার বিনিয়োগকারী টাকাটা ফেরত দেওয়ার ক্ষমতা রাখে কিনা। বুদ্ধি আমি দেবো তাদেরকে যে ওই যে টাকা ওইখানে আছে দিয়ে দাও টাকা।
তার মানে মাল্টিপারপাসের টাকাটা দ্রুত দেওয়ার জন্য কিন্তু আমরা এত তাড়াতাড়ি নির্বাচনটা করালাম। তার মানে নির্বাচন লম্বা হয়ে যেত। কিন্তু যদি প্রকৃতায় যেভাবে সংসদ নির্বাচন হয় ঢালাও করে সবাই যদি লাইনে এসে ভোট দিত, আপনার এই নির্বাচনের কাজ শেষ হতে ডিসেম্বর লেগে যেত। সেখানে শর্টকাটে নির্বাচন করেছি আমরা, কোন প্রতিদ্বন্দ্বী নীতি দেয়নি। যেমন মনে করেন যে চেয়ারম্যান প্রার্থী হয়েছে, যে শিডিউল কিনছে, তার বিরুদ্ধে আর কাউকে মানা করছি যে তোমার শিডিউল কিনো না, তাহলে চেয়ারম্যান হইতে দাও, এই চেয়ারম্যান পদে কোনো বেতন নাই। তো আমার কথা সবাই রাখছে, তারা শিডিউল কিনে নাই, আনকনটেস্টে সবাই জিতছে। আনকনটেস্টে যেহেতু শিডিউল কিনে নাই, কিন্তু নির্বাচনটা বৈধভাবে হয়েছে। যেহেতু নির্বাচনটা বৈধভাবে হয়েছে, এই কমিটি বৈধ। এখন এই কমিটি বসবে, তারা প্রথম ভোট বিলি করেছে কিন্তু অলরেডি আমার সাথে। এখন এই কমিটির প্রথম কাজটা কি একটু শোনেন। এই কমিটির প্রথম কাজ হচ্ছে অডিট করবে। অডিট করে এই যে আমি যে গল্প করি, সবাই গল্প করে যে সমিতির এত টাকা জমি আছে, এত কোটি টাকার মালিক, এটা তো গল্প। তারা এখন অডিট করে বাইর করবে আসলে কত কোটি টাকার মালিক। অডিট করে দুইটা জিনিস বাইর করবে, একটা হচ্ছে কত কোটি টাকার সম্পত্তি আছে আর আপনাদের কাছে দায় কত। এই দুইটা ব্যালেন্স শিটে দেখা দিবে, অ্যাসেট লায়াবিলিটি, ফিনিশ। আর কোনো কাজ নেই, এই বোর্ডের আর কোনো কাজ নেই। এরপরে আমি বলবো যে এবার মানুষের খবর দাও, লাইন দ্বারা টাকা ফেরত দিতে থাকো যারা যারা নিতে চায়, আর যারা ফেরত নিতে চায় না, বাস কোন অসুবিধা নাই। সেরকম একটা ঘটনা ঘটছে আমার কাছে, যে বললাম জানুয়ারি 15 তারিখের পরে 10 দিন গেছে, আমার কাছে ওই যে মেয়েটা আসছে, তার মা আসছে, আইসা বলছে আমাদের 2 লক্ষ টাকার মতো আছে।